দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানাবো শিরোনাম। শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। লন্ডনে আওয়ামী ঘনিষ্ঠজনের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেন টিউলিপ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে জনপ্রত্যাশা জানতে ৬ থেকে ১১ জানুয়ারি গণসংযোগ। প্রোক্লেমেশন তৈরিতে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। কোনো চক্রান্তের কাছে মাথা নত করবে না বিএনপি, ভার্চুয়াল বক্তব্যে মির্জা ফখরুল। পড়ালেখা শেষে দেশের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান বিএনপি নেতাদের। গেল বছর দুর্ঘটনায় প্রাণহানি ৮,৫০০। তথ্য যাত্রী কল্যাণের। সড়ক শৃঙ্খলায় অন্তর্বর্তী সরকারের মাঠ জিরো, মন্তব্য অধ্যাপক রোবায়েতের। আগামী সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা, উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মেলায় আজ খানিকটা স্বস্তি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে চিত্রনায়িকা অঞ্জনাকে শেষ বিদায়। 2 দফা জানাজার পর বনানী কবরস্থানে দাফন। স্মৃতিচারণ করলেন শোকাতুর সহকর্মী স্বজন। আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছে। তার মধ্যে যে গুণগুলো ছিল অন্যদের মধ্যে নেই। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক রাতের বাংলাদেশের বিস্তারিত সব খবর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দিল্লির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পায়নি ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের ব্যাপারে বাংলাদেশের অবস্থান শিগগিরই জানানো হবে। এসব তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এখন জনগণ নির্দ্বিধায় সরকারের সমালোচনা করতে পারে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরত আনতে 23 ডিসেম্বর ভারতকে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠি পাওয়ার কথাও জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। শুক্রবার এই ইস্যুতে কথাও বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ সরকারের চিঠি পাওয়ার কথা জানানো হয়েছে। এর বাইরে আর বলার কিছুই নেই। এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলা নেই। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। জয়সওয়ালের বক্তব্য আমলে নিচ্ছে ঢাকা, শিগগিরই জানানো হবে অবস্থান। বিকেলে পূর্বাঞ্চলে বেলাবো থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় যোগ দিয়ে সাংবাদিকদের এমনটাই জানান তৌহিদ হোসেন। আমরা যা কিছু বক্তব্য আসুক না আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে নেব। আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। এর আগে আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মানুষ ভয়ভীতি ছাড়াই কথা বলতে পারে। ভবিষ্যতের রাজনৈতিক সরকারও সাধারণ মানুষের সমালোচনার স্বাধীনতা নিশ্চিত করবে। আপনারা ইউটিউব যদি দেখেন দেখবেন যে ভাষায় এই সরকারকে সমালোচনা করা হচ্ছে এটা আমরা বহুদিন দেখিনি। এটা অনেকে ক্রিটিসাইজ করেন, আমি বলি যে এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে যে কেউ নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে। আমি আশা করব যে ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন, আমি আশা করব যারা ঠিক এই জিনিসটি বজায় রাখবেন। তৌহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার দিনের পর দিন বিভিন্ন খাতে ভুল পরিসংখ্যান উপস্থাপন করে গেছে। এমনকি চাল উৎপাদন নিয়ে দেয়া তথ্যেও বড় ধরনের ফাঁকি রয়েছে। চাল উৎপাদন নিয়ে স্ট্যাটিস্টিক্স ঠিক নাই। আমি সরকারের একাধিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন তথ্য পেয়েছি
এখানেই হলো সমস্যা, যে উৎপাদন বেশি দেখাতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। প্রকৃত উৎপাদন যেটা হচ্ছে সেটাই দেখানো উচিত। সত্য সামনে আসলে আপনি সেই সত্যের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিতে পারবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্রিটিশ ব্যবসায়ী। এই তথ্য উঠে এসেছে দেশটির গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র মিলেছে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য। 2004 সালে টিউলিপকে কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি দেন আব্দুল মোতালিফ নামের ওই আবাসন ব্যবসায়ী। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সেখানে বলা হয়, 2004 সালে কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা পান যুক্তরাজ্যের সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এর বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2 বেডরুমের ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার কথা উল্লেখ রয়েছে। সংশ্লিষ্টদের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যের আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফকে দুর্দিনে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা, যার কৃতজ্ঞতা স্বরূপ টিউলিপকে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন তিনি। 2001 সালে 1,95,000 পাউন্ডে সেটি কিনেছিলেন মোতালিফ। বর্তমানে দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন 70 বছর বয়সী আব্দুল মোতালিফ। তার কিংস ক্রস এলাকার ঠিকানায় বসবাস করেন মজিবুল ইসলাম নামের এক ব্যক্তি, যার বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন মোতালিফ, তবে টিউলিপকে সেটি দেওয়ার বিষয়ে কিছুই জানাননি। ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন টিউলিপের একজন মুখপাত্র। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধ সংক্রান্ত দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি। এমন সময় টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার খবর সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সামনে রেখে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে ঘোষণাপত্র তৈরিতে সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। 6 মাস হতে চলেছে, কিন্তু এখনো পূরণ হয়নি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এ নিয়ে অসন্তোষ জানিয়ে নিজ উদ্যোগেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। যদিও পরে সরকারি উদ্যোগে এ ঘোষণাপত্র তৈরির আশ্বাসে এ সিদ্ধান্ত থেকে সরে আসে সংগঠন দুটি। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এজন্য সরকারকে 15 দিনের সময় বেঁধে দেন তারা। আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। সকালে সংগঠন দুটির যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, এই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে সারা দেশের জেলা, উপজেলা, গ্রামে গঞ্জে যাবেন তারা। আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে, আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই।
আশ্বাস দিলেও ঘোষণাপত্র তৈরিতে এখনো সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে হতাশার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। যথাযথ পদক্ষেপ না দেখলে ছাত্র শ্রমিক জনতাকে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলার কথা বলেন নেতারা। আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখে আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দ্বিমত নেই বলে দাবি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা সবার সাথে কথা বলেছি, তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই। হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বসতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে গণপরিষদ নির্বাচনের দাবি তোলেন সংগঠনের নেতারা। তাদের মতে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হতে পারে। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনটা কন্ট্রাডিক্টরি না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ৭১-এ বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজেদের স্বার্থ হাসিলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল ভারত, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেমিনারে যোগ দিয়ে তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। ৭১ পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই ৭২-এর শুরুর দিকে ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে। আমার দেশের যখন যেই ঘরে ঢোকার ইচ্ছা হয়েছে ঢুকেছে, আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে চেয়েছে ছুঁয়ে দেখেছে, সম্ভ্রমের হানি ঘটিয়েছে। এই কথাগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আসা উচিত। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেড থ্রু কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মীদের ছবিতে জুতা ছুঁড়ে মারা হয়, দেওয়া হয় আগুনও। শিক্ষার্থীরা বলেন, আর কোনো সংগঠন যেন ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী না হতে পারে তা নিশ্চিতে সদা জাগ্রত থাকবে ছাত্র জনতা। এক বছর আগেও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যেত আলোকসজ্জা, শোনা যেত দলীয় স্লোগান। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন আয়োজন ছিল রাজু ভাস্কর্যের সামনে। স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা আয়োজন করে হেড থ্রু কর্মসূচি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সহ সংগঠনটির নেতা কর্মীদের ছবিতে জুতা ছুঁড়ে মারে শিক্ষার্থীরা। পরপর ৩ বার সফল হলে পুরস্কার হিসেবে দেয়া হয় কোমল পানীয়। এরপর শেখ হাসিনা, সাদ্দাম সহ কেন্দ্রীয় নেতাদের ছবি এবং গণরুম, ফ্যাসিবাদ ও দাস প্রথা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড পুড়িয়ে ফেলা হয়। এর মাধ্যমে ছাত্র সংগঠন দ্বারা নির্যাতন প্রথার কবর রচিত হলো বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। ১৫ বছর ধরে এটা ছিল একটা মূর্তিমান আতঙ্কের দিন, যে এই দিন আসলে ৩ তারিখ জানিয়ে দেওয়া হতো যে কালকে আমাদের ভাইটাল প্রোগ্রাম, না আসলে কিন্তু খবর আছে। যদি বলা হতো পরীক্ষা ক্লাস আছে, তাহলে বলতো কিসের পরীক্ষা কিসের ক্লাস। আজকে শিক্ষার্থীরা আসছে নিজ উদ্যোগে, আসতে স্বপ্রণোদিত হয়ে এসে শিক্ষার্থীরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। বাংলাদেশকে বার্তা দিতে চাই যাতে নতুন করে ছাত্রলীগ বা ছাত্রলীগের মতো কোনো সংগঠন বাংলাদেশে সন্ত্রাসী কাজ চালাতে না পারে। পরে কর্মসূচি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সদা সতর্ক থাকার ঘোষণাও দেন তারা। আমার শুধু ব্যক্তিগত ক্ষোভ না, এরা তো নিয় ছাত্র হত্যাকারী এবং আর আপনার এরা তো সাধারণ মানুষকে হত্যা করে। দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে তাহলে এই ধরনের জটিকা মিছিল দ্বিতীয়বার ছাত্রলীগের কোনো নেতাকর্মীরা করতে ভাবতেন আর কি। আহতদের চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে যদি ব্যবস্থা না হয়, তাহলে শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে এবং এই চিকিৎসার দাবিতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরে টিএসসিতে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে জুতা ছুঁড়ে মারে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, এই চক্রান্তের সামনে বিএনপি মাথা নত করবে না, এমনটাই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে তিনি ভার্চুয়াল বক্তব্যে বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে জোর করে টিকে থাকতে চায়। গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার
দেশকে ধ্বংস করেছে বলেও মনে করেন তিনি। 5 আগস্টের পর পরিবর্তনের যে সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে তা ধরে রাখতে ছাত্র জনতার ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদকে বিতাড়িত করতে সম্ভব হয়েছি, তখন আমাদের সামনে একটা নতুন সম্ভাবনার দ্বার সুযোগ করতে পেরেছে। আজকে আমাদের যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য, বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে সঙ্গে ছাত্রদের ঐক্য। লেখাপড়া শেষে দেশের কল্যাণে কাজ করতে হবে শিক্ষার্থীদের। বাগেরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দিনাজপুরে শীত বস্ত্র বিতরণে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, জনগণের আন্দোলনকে কেউ একা ঘরে তোলার চেষ্টা করলে তা জনগণ মেনে নেবে না। আর চট্টগ্রামে দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, বিএনপি এখন মাঠে ফুটবল ও ক্রিকেট ফিরিয়ে এনেছে। দায়িত্বপ্রাপ্ত বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাগেরহাটের কৃতি সন্তান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গণসংবর্ধনা অনুষ্ঠান মোরেলগঞ্জে। এতে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অনুষ্ঠানে তিনি বলেন, বন্দুকের গুলি ছাত্রদের আন্দোলন দমাতে পারেনি। বিজয় শেষে এখন লেখাপড়ায় মনোযোগ দিতে হবে, জ্ঞান অর্জনের পর কাজ করতে হবে দেশের কল্যাণে। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না। আমি বিজয়ী হব এবং আবু সাইদ বিজয়ী হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে হতদরিদ্র হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বী ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে। স্বৈরাচার পালিয়েছে 5ই আগস্ট 24-এ। মনে রাখতে হবে, জনগণের অধিকার আদায় করার যে আন্দোলন চলছে গত 16 বছর যাবৎ, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত জনগণ কিন্তু তার আন্দোলন থামাবে না। চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র ও হুমকির খেলাকে বিএনপি এখন মাঠের ফুটবল ও ক্রিকেটে ফিরিয়ে এনেছে। এ সময় দলটির কেন্দ্রীয় আরও নেতা উপস্থিত ছিলেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হক তার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস তার সাথে একথা বলেন। প্রধান উপদেষ্টার সময় বলেন, গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এ সময় রূপা হক পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। ডক্টর ইউনূস জানান, পরবর্তী নির্বাচনের জন্য 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি এই দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তিনি আর বলেন, ভোটের তারিখ নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং SDG বিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদের সাথে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন ব্রিটিশ এমপি রূপা হক। ক্ষমতায় গেলে দখলবাজ, চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে জামাতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে জামাতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করা হবে, এটি সম্পূর্ণ ভুল কথা। জামাত নারীদের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, তাই ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে নারীরাই। এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতেও নানা উদ্যোগ নেওয়া হবে, জানান ডাক্তার শফিক। ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না। এই রাষ্ট্রের সকল নাগরিকের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এই রাষ্ট্রের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে।
কেউ কারো উপর হাত দিতে পারবে না, দুঃসাহস দেখাবে না। গাজীপুরে হত্যা মামলার আলোচিত আসামি আওয়ামী লীগের সেই নেতাকে আদালতে নেয়ার পর হাজতে রাখা হয়েছে। কাল শফিকুলকে বিচারকের সামনে হাজির করা হবে। তাকে ছাড়িয়ে নিতে জামাতের নেতাকর্মীদের মিছিল নিয়ে এখনও আলোচনা চলছে গাজীপুরে। গ্রেফতারকৃত শফিকুলকে নিজেদের কর্মী বলে দাবি করেছে দলটি। পুলিশ জানায় একটি হত্যা মামলায় শুক্রবার ওই নেতাকে গ্রেফতার করা হয়। ৩ জানুয়ারি ২০২৫ গাজীপুর জয়দেবপুর থানার সামনে মিছিল নিয়ে হাজির জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। জানা যায়, গ্রেফতারকৃত আওয়ামী লীগের এক নেতাকে ছাড়িয়ে নিতেই থানার সামনে এই হট্টগোল। পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা মামলায় ভাওয়ালের মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে। এরপরই থানায় মিছিল নিয়ে হাজির জামায়াতের কর্মীরা। শফিকুলকে নিজেদের লোক দাবি করে মুক্তির জন্য তদবির জানায় তারা। থানায় আনলে জামাত ইসলামের দায়িত্বশীল কিছু নেতাকর্মী থানার সামনে এসে অর্ধশতাধিক নেতাকর্মী একটা অবস্থান ধর্মঘট করে এবং স্লোগান দেয় তাকে ছেড়ে দিতে হবে। তারা দাবি করতেছে সে তাদের কর্মী, সে কিন্তু কর্মী হিসাবে আমাদের কাছে দায়িত্বশীলতার কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। এদিকে গ্রেফতারকৃত শফিকুলকে নিজেদের কর্মী বলে দাবি করে জামায়াত ইসলামী। প্রথমত উনি 18 সালে আমাদের সহযোগী সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেছে। এরপরে উনি দলে আমাদের এখানে অ্যাক্টিভ ছিল না, বাট অন্য দলে কাজ করছে, তেমন রেকর্ড আমাদের কাছে নাই। 23 সালের উনি শেষ লগ্ন থেকে অ্যাক্টিভলি কাজ করেছেন। 23 সালে উনি ডিসেম্বরে উনি আমাদের কর্মী হয়েছেন, লিস্টেড কর্মী, এবং 24 সাল পুরোটাই উনি লিস্টেড কর্মী হিসেবে কাজ করেছেন। তদবিরের পরও শফিকুলকে ছাড়েনি পুলিশ, তাকে আদালতে পাঠানো হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন গড়ে 23 জনের মৃত্যু হয়েছে। এক বছরে সে সংখ্যা দাঁড়িয়েছে ৮,৫৪৩ জনে। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের শীর্ষে রয়েছে মোটরসাইকেল। গেল বছর শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২,৫৭০। বিশেষজ্ঞদের অভিমত, দুর্ঘটনা কমাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দীর্ঘ হবে মৃত্যুর মিছিল। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর এমন কান্না আমাদের কাছে নিয়মিত। এই চিত্র যারা দেখছেন তাদের কাছে মৃতদেহ হয়তো একটি সংখ্যা মাত্র। তবে সড়কে বেপরোয়া আচরণের কারণে যারা ভুক্তভোগী তাদের পরিবারই এর যন্ত্রণা টের পান। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬,৩৫৯টি। এতে নিহত হয়েছেন ৮,৫৪৩ জন, আর আহতের সংখ্যা ১২,৬০০-র বেশি। তাদের দায়িত্ব সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। শুধুমাত্র গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করেই তারা এমন চিত্র তৈরি করেছেন। আমরা সরকারকে বলতে চাই, সড়ক দুর্ঘটনা প্রকৌশলগত ত্রুটির কারণে ঘটে থাকে, সমাধান ও প্রকৌশলগত হওয়া জরুরি। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের বাসায় রাজনৈতিক বক্তব্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, সড়ক দুর্ঘটনা ভয়াবহ ছোবল থেকে দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায়, দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে ব্যাটারি রিক্সা, বাস ও ট্রাক অন্যতম। ২০২৩ সালের হিসেবে ২০২৪ সালে মোট দুর্ঘটনা ১.৫% বৃদ্ধি পেয়েছে। মোট দুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটেছে বাস, ট্রাক ও লরি চাপায়। আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটেছে অটোরিকশা ও মোটরসাইকেল চাপায়। বরাবরের মতোই ২০২৪ সালেও মোট দুর্ঘটনার প্রায় ৩৭% ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী, যার ফলে নিহত হয়েছে ২৫০০-এর বেশি মানুষ। কেবল সংখ্যা মনে হয়, এগুলা কিন্তু দুর্ঘটনার এই সংখ্যাকে গুরুত্ব না দিলে আগামীতে সড়কে মৃত্যুর মিছিল আরো বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। টোটাল ৬ মাসের এই সরকারের একটা ক্যাওস। প্রেস সেক্রেটারি বলেছেন ৯০% সফল হয়েছে, আমি তো বলি এটা 0 সফল। এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, এই পরিবহন সেক্টরে, জীবনযাত্রার মান উন্নয়নে, জিনিসের দ্রব্যমূল্যের জায়গাতে এবং আইন শৃঙ্খলার দিক থেকে ১০০-র মধ্যে 0 নাম্বার। আমি মাস্টার নাম্বার দিতে পছন্দ করি, 0 নাম্বারও তো পাচ্ছে না তারা। সড়ক ছাড়াও ২০২৪ সালে রেল ও নৌ দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৯৪ জন। এই নতুন বছরে আমরা
এইভাবে আর সড়ক দুর্ঘটনার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এ সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে। কুয়াশা, ধুলা আর ধোঁয়ায় রাজধানীর দৃষ্টিসীমা কম থাকবে শীতে। আজ সূর্যের দেখা মেলায় নাগরিক জীবনে এসেছে কিছুটা স্বস্তি। শাকিল হাসানের রিপোর্ট। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন রাজধানীর জীবন থামে না। এখানে জীবনের ভার বইতে হয় সবাইকেই। জীবন সংগ্রামে তবুও খানিকটা স্বস্তি দেয় শীতের ঠান্ডা পরিবেশ। সকালে মিঠে রোদে নাগরিক একটু দম নেয়। নগরের উদ্যানে পাতাদের সাথে দেখা হয় সূর্যের। গায়ে রোদ মেখে হাঁটতে বের হয় নাগরিক। পানকৌড়ি লেকের পানিতে গা ডুবিয়ে নেয় শীতের ছোঁয়া বাঁচিয়ে। মানুষের মতো পাখিরাও অনুভব করে শীতের ভিন্ন আমেজ। চিরচেনা গ্রাম থেকে শহরের পরিবেশ বেশ অন্যরকম শীতে, তবুও গ্রাম রয়ে যায় নাগরিকের স্মৃতিপটে। কুয়াশা ভালো লাগে, শীতের সময় হাঁটতে চলতে ফিরতে ভালো লাগে, গরমে যেটা উপভোগ করতে পারি না। এই শীতের মধ্যে একটু আলাদা ফিল আসে শহরের মধ্যে। রোডটাকে একটু ফিল করার জন্য আমাদের এখানে আসা। ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, ঘুরতে যাওয়া ভালো লাগে, শীতের কাপড় পরতে ভালো লাগে। শীতে মন নরম হয়, মানুষ খোঁজে উষ্ণতা, প্রিয়জনের সান্নিধ্য লাভে হয় ব্যাকুল। প্রজন্মের হাত ধরে নির্ভরতা স্থানান্তরের উপলক্ষ এনে দেয় শীত। শীতের মধ্যে অবশ্যই সবাই চায় যে একটা উষ্ণ পরশের সাথে থাকতে। শীতের রোমান্সটা ঠিক অন্য টাইপের, একটু শুধু মুখে না, ওটা একটু ঘনিষ্ঠতার। ঐতিহ্যগতভাবেই আমরা শীতকালে ধরেন ফসল ফলে গ্রামে ওটা করে, আমরাও শহরে সেটা এনজয় করতে চাই আর কি। হেমন্তে ফসল ঘরে তোলার পর শীতে নতুন চালে পিঠা। খাবার যেহেতু উৎসবের অন্যতম উপাদান, তাই বাংলা অঞ্চলের উৎসবগুলোও নির্ধারিত হয়েছে ঋতুর হিসেবেই। নগরের শীত ক্ষণস্থায়ী। গ্রীষ্মের গরমের থেকে নগরে শীত নিয়ে আসে স্বস্তি। আর এই স্বস্তির খোঁজেই নগরের এই উদ্যানগুলোতে ভিড় জমান নাগরিকরা। শীতের খাবার, পোশাক সব মিলিয়ে এক উৎসবের আমেজ তৈরি হয় নগরে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1995 সালের 3 জানুয়ারি 6.5 ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক বছরগুলোতে এর আশেপাশেও নামেনি তাপমাত্রা। সপ্তাহের শেষে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমবে বলছে আবহাওয়া অফিস। তাপমাত্রা আবার পুনরায় কমতে শুরু করে নতুন করে একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে মধ্যরাত থেকে একদম দিনের মধ্যভাগ পর্যন্ত। ফলে শীতের অনুভূতির তীব্রতা আবার বৃদ্ধি পেতে পারে 9 তারিখের পর থেকে। শীতকাল জুড়েই রাজধানীতে কুয়াশার প্রভাব থাকবে, পাশাপাশি ধোঁয়া এবং ধুলার কারণেও দৃষ্টিসীমা কমে আসবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নামে বেনামে যেসব সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নামে যে কুৎসা রটিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। রাতে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র করছে। মব জাস্টিস বা মবের মাধ্যমে কোনো সংগঠন ছাত্রদলের নাম নিয়ে অপপ্রচার করলে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। এ সময় গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদ করে ছাত্রদল। ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উজ্জীবিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি। আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশকে কিভাবে বিশ্বের দরবারে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা যায়, আপনারা আমরা সবাই মিলে সেই বিষয়ে সোচ্চার হব। সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি নির্বাচন ছাড়াও অনেক সংস্কার হবে না, এই মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সবার সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের সময়সীমা নির্ধারণেরও আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপে তিনি এই আহ্বান জানান। বলেন, আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহিতার ক্ষমতা হতে হবে। বিগত ৫৩ বছরে দেশের অনেক উন্নতি হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি।
জোনায়েদ সাকি বলেন, ক্ষমতা ব্যবস্থা এতদিন ফ্যাসিবাদী পদ্ধতিতে চলেছে, তাই এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, বদলাতে হবে ৭২-এর সংবিধানের ক্ষমতা কাঠামো। মানুষে মানুষে বিভাজন তৈরি না করে ঐক্যের আহ্বান জানান জোনায়েদ সাকি। বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে সমস্ত শক্তির মধ্যে এই জায়গা নিশ্চিত করতে হবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকারি ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল তৈরি হলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন উঠবে। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলের ঢাকা অঞ্চলের কাউন্সিল অধিবেশনে সাইফুল হক বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা খুব ভুল সিদ্ধান্ত। ফেব্রুয়ারির মধ্যে আলাপ আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার শেষ করার তাগিদ দেন তিনি। বলেন, সরকার ক্ষমতা প্রলম্বিত করতে চাইলে রাজনৈতিক দলের সাথে দূরত্ব বাড়বে। সাইফুল হক বলেন, কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই, এতে হিতে বিপরীত হবে। ফিলিস্তিনের গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৭৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে খান ইউনিসের একটি বেসামরিক গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। নিহত হয়েছে কমপক্ষে ৬ জন। গাজা সিটিতে তেল আবিবের বর্বরতায় প্রাণ গেছে একই পরিবারের ৩ জনের। গাজার মধ্যাঞ্চলে বিভিন্ন তাঁবুতে আশ্রয় নেয় ফিলিস্তিনিদের উপর চালানো হয় আগ্রাসন। এছাড়া ফিলিস্তিনের গাজা জুড়ে বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর বাহিনী। গত দুদিনে এই উপত্যকায় প্রাণ গেছে ১৫০ জনের। প্রায় ১৫ মাসের বর্বরতায় প্রাণহানি ৪৫,৬০০-র বেশি। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখে। ভারতের তামিলনাড়ুতে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে তামিলনাড়ুর বিরুধুনাগাড় জেলার সাইনাথ কারখানাটিতে হয় এই বিস্ফোরণ। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ বা বিস্ফোরণের উপাদান মিশ্রণের সময় হয়েছে এই দুর্ঘটনা। শক্তিশালী এই বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। অনন্তের পথে যাত্রা করলেন চিত্রনায়িকা অঞ্জনা। শেষবারের মতো তার নিথর দেহ নেওয়া হয় চিরচেনা কর্মস্থল এফডিসিতে। সেখানে পরিচিত জনরা তাকে শেষ বিদায় জানান। শনিবার সকাল ১১টার দিকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিষাদের সুরে শেষ বিদায় জানানো হয় কিংবদন্তি এই অভিনেত্রীকে। বেসরকারি একটি টেলিভিশন প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় অঞ্জনা রহমানকে। বিএফডিসিতে অঞ্জনা রহমান এসেছেন আগেও, তবে এ আগমন শোকের বেদনার। যে প্রাঙ্গণের অবাধ বিচরণে তিনি হয়ে ওঠেন রিয়েল লাইফের জনপ্রিয় এক মুখ, রিয়েল লাইফে আজ সেখানেই তিনি পড়ে নিথর নিস্তব্ধ। শোকের মাতম সহকর্মী থেকে শুরু করে সবার কণ্ঠে। আমার বোনটি চলে গেল আমাদেরকে ছেড়ে, আর তো হয়তো দেখতে পাবো না। তার মধ্যে যে গুণগুলো ছিল অন্যদের মধ্যে নেই। একের পর এক কিংবদন্তি চলে যাচ্ছেন, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছে। 4 যুগের ক্যারিয়ারে অগণিত জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক এক শিল্পী, ছিল নাচেও সমান দক্ষতা। তবে বিদায়বেলার গল্প যেন বিষণ্ণ। কয়েকজন ছাড়া পরিচিত মুখ খুব একটা দেখা যায়নি এফডিসিতে। প্রোডাকশন কম হয় বিধায় মনে করেন যে মায়া কম হয়ে গেছে। তার সমসাময়িক অনেক শিল্পী আজকে অনুপস্থিত। তো এটা আসলে এখন অনেকেরই ব্যক্তিগত ব্যাপার। আমার একজন যেহেতু শিল্পী সমিতি, আমি একজন কর্তা, আর তারা আমার অনেক সিনিয়র, আমি কোনো কিছু বলতে পারবো না। তবে অঞ্জনা রহমানের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। অভিযোগের তীর পালিত ছেলে মনির দিকে। সন্দেহ করেছিলাম যে সম্পর্কে আসলে কিছুই না। আমার মনে হয় যে এটা একটা উদ্ঘাটন উচিত বা মামলা করা উচিত। এফডিসি প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় বেসরকারি একটি টেলিভিশনে। সেখানে শ্রদ্ধা জানিয়ে বনানী কবরস্থানে দাফন করা হয় অঞ্জনা রহমানকে। পিছনে পড়ে রয় ঢাকা শহর এসে আশা ফুরানোর কথা কিংবা শরৎবাবুর পরিণীতা। তবে তিনি চেয়েছিলেন যেমন আছেন তেমন থাকতে।
মৃত্যু নামক অমোঘ সত্যে মিথ্যে হলো সব। বিদায় অঞ্জনা রহমান। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আর এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।